ভারতে সম্প্রতি তেলাপোকাদের যে আন্দোলন হলো এবং সেই আন্দোলন শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরে কি বলবো যে শেষ করা হলো, সমাপ্তি ঘোষণা করা হলো। সেই আন্দোলন সরকার বিরোধী আন্দোলনের রূপ লাভ করলো না। তখন আমরা দেখলাম যে বাংলাদেশের একটা বড় শ্রেণী প্রচণ্ড হতাশ হলেন যে তারা পারল না, মোদিকে সরিয়ে দিতে পারল না। অনেক সমর্থন, অনেক কথাবার্তা আমরা দেখলাম, কিন্তু হতাশ হতে দেখলাম। কিন্তু ভারতীয় গণতন্ত্রে ব্যাপারটা যেভাবে ভারতীয় সরকার এবং ভারতীয় জনগণ দেখবে, বাংলাদেশে আমরা সেভাবে দেখব, কিংবা বাংলাদেশের মানুষ হিসেবে আমরা যেভাবে ভাবব, ভারতের জনগণ সেভাবে ভাববে। ব্যাপারটা তো সেরকম নাও হতে পারে। কিন্তু প্রশ্ন উঠেছে যে ভারতের এই আন্দোলন, তেলাপোকাদের, ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, সেই আন্দোলন কি জামাত ইসলামীর আন্দোলন ছিল? প্রশ্নটা অনেক বড় হয়ে উঠেছে দুটো কারণে। একটা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সরাসরি বলেছেন যে এটা জামাতের আন্দোলন এবং এর সঙ্গে বিদেশি সংশ্লিষ্টতা রয়েছে। এই বক্তব্য যখন দিয়েছেন তখন আমরা দেখছি বাংলাদেশেও জামাত এবং জামাতের ন্যারেটিভ তৈরি করা কিছু চরিত্র সরাসরি ক্রেডিট নেওয়ার দাবি করছেন এবং ক্রেডিট নিতে চাইছেন যে ভারত চালায় জামাত ইসলাম। দেখে যান প্রধানমন্ত্রী, ভারত চালায় জামাত ইসলাম, আপনাকে ফেলতে তো আমাদের 1 মিনিটও টাইম লাগবে না, এরকম বক্তব্যও আমরা দেখছি। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি, ভারতের এই তেলাপোকা আন্দোলন কি জামাত ইসলামের আন্দোলন? সেখানে কি আমাদের জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি পেছন থেকে নেতৃত্ব দিয়েছেন? ডক্টর ইউনূসের মতো তিনিও কি কোনো এককালে বলবেন যে মেটিকুলাস ডিজাইন ছিল এটার পেছনে? প্রকৃত সত্যটা কি একটু বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতের যে তেলাপোকা আন্দোলন, ককরোচ জনতা পার্টির সেই আন্দোলন জামাতের আন্দোলন, এই দাবি ভারত বাংলাদেশ দুই দেশেই করা হচ্ছে আশ্চর্যজনকভাবে হলেও। বরং বাংলাদেশে জামাতের যারা সমর্থক তাদের তো এই দাবি নাকচ করে দেওয়ার কথা, কিন্তু করা হচ্ছে। শুভেন্দু অধিকারী কি বলছেন, আমার দেশের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে আন্দোলনকারীদের অধিকাংশই জামাতপন্থী মৌলবাদী। শুভেন্দু জামাতপন্থী মৌলবাদী, তার মানে হচ্ছে জামাতের ব্যাপার। তাহলে কি বাংলাদেশ থেকে জামাত ইসলাম সেখানে গিয়ে এই আন্দোলন পরিচালনা করছে কিংবা অর্থ যোগান দিচ্ছে? তারা সারা বিশ্বে ক্যাম্পেইন করে সেই অর্থ যোগান দিচ্ছে কিংবা তাদেরকে প্রভাবিত করছে? সেই প্রশ্নটা উঠেছে। শুভেন্দু অধিকারী প্রকৃত অর্থে কি বলছেন একটু জেনে দেখি, তারপরে জামাতের ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করব। ভারতে প্রশ্নভাসের প্রতিবাদকে কেন্দ্র করে সাম্প্রতিক যে সহিংসতা, সেখানে বিদেশি মদতপুষ্ট ইসলামপন্থী মৌলবাদী গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করছেন আন্দোলনে সহিংসতায় জড়িত ব্যক্তিদের অধিকাংশই শিক্ষার্থী নন, বরং তারা জামাতপন্থী মৌলবাদী এবং তাদের পেছনে বিদেশি শক্তির সমর্থন ছিল কিনা তদন্ত সংস্থাগুলো খতিয়ে দেখবে। জামাতপন্থী মৌলবাদী গোষ্ঠী। সাংবাদিকদের সঙ্গে আলাপকারে শুভেন্দু বলেন, এই ব্যক্তিদের সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই, তারা শিক্ষার্থী নয়, তারা জামাতি মৌলবাদী, তাদের পেছনে বিদেশি শক্তির সমর্থন আছে কিনা দেখতে হবে। গত শুক্রবার নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আয়োজিত বিক্ষোভে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোর অভিযুক্তদের বিরুদ্ধে তিনি বলছেন যে রাজ্যের প্রণীত এন্টি গুন্ডা আইন প্রয়োগের ঘোষণা যেটা প্রশাসন দিয়েছে, শুভেন্দু বলছেন যে যারা সহিংসতার সঙ্গে জড়িত তাদের এমন শাস্তি দেওয়া হবে যা তাদের পরবর্তী 3 প্রজন্মও মনে রাখবে। অর্থাৎ কঠিন ভাষায় কথা বলছেন। আন্দোলন সমাপ্ত ঘোষণার পরে কিন্তু এই কথাগুলো বলছেন। এর আগে বিধানসভাতেও তিনি দাবি করেছিলেন বিক্ষোভ থেকে শনাক্ত হওয়া প্রায় 70 জনের কেউই শিক্ষার্থী নন এবং নিট প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। শুভেন্দু বলেছেন রাজ্যে অবৈধ মাদ্রাসার বিরুদ্ধে পদক্ষেপ, ওবিসি সনদ সংক্রান্ত আদালতের নির্দেশ বাস্তবায়ন, গবাদি পশু জবাই সংক্রান্ত আইন প্রয়োগ এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের প্রতি ক্ষোভ থেকেই এই সহিংসতা উস্কে দেওয়া হতে পারে।
খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যার মধ্যে একটা গবাদি পশু জবাই সংক্রান্ত আইন, অবৈধ মাদ্রাসার বিরুদ্ধে পদক্ষেপ, তার মানে এটাতে জামাতের সংশ্লিষ্টতা থাকতে পারে। এখন গবাদি পশু জবাই সংক্রান্ত যে আইন, এটা ভারতের মৌলবাদী সরকারের একটা চরম কি বলবো নির্বুদ্ধিতার একটা ব্যাপার। কারণ হচ্ছে যে আপনি যদি একটা ধর্মনিরপেক্ষ দেশ চান এবং অন্য ধর্মের মানুষের অধিকার চান, আপনার দেশে 40 কোটি মুসলমান, তো 40 কোটি মুসলমান যদি গরু খেতে চায়, আপনি সেটাকে যদি আইন প্রয়োগ করে বলেন যে গরু জবাই করা যাবে না, তাহলে তো আর সেটা গণতন্ত্র হলো না, সেটা তো আপনি সংখ্যালঘুদের অধিকার রাখলেন না। যখন আপনি সংখ্যালঘুদের অধিকার রাখলেন না, তখন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হলে তো আপনি তার প্রতিবাদ করতে পারেন না, মানে নীতিগতভাবেই পারেন না। আবার পাল্টা এই প্রশ্নও আসে যে ভারত মানে মূলত একটা হিন্দু রাষ্ট্র, হিন্দু রাষ্ট্রে তারা গরুকে গো মাতা ভাবে, তো গরুর পূজা করে, মায়ের মতো তারা শ্রদ্ধা করে। তারা যদি মনে করে যে তাদের সামনে তাদের গোমাতাকে জবাই হতে দেবে না, তাহলে সেটার প্রতিবাদ করার আগে আমাদের ভাবতে হবে, আমরা যখন মানে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়েও আমরা তো অনেকেই দাবি করি যে এটা একটা মুসলিম রাষ্ট্র, এখানে মুসলিম আইন রীতি সব জায়গায় ফলো করতে হবে। তো আমার দেশে কি আমি ওপেনলি হিন্দু সম্প্রদায় কিংবা পাহাড়িয়া সম্প্রদায় যারা শূকরের মাংস খায়, ওপেনলি বাজারে শূকর জবাই করা এবং শূকরের মাংস বিক্রি হতে দিই কিংবা দেব? এরকম কর্মকাণ্ড যদি হয়, তাহলে সেখানে কি আমরা মব করব না? সেখানে কি ছুটে যাবে না তৌহিদি জনতা? সুতরাং সাম্প্রদায়িক সিদ্ধান্তের ব্যাপারে ভারতের সমালোচনা করার আদতে আমাদের অধিকার নেই, কারণ ওরা যেটা করছে সেটাও সাম্প্রদায়িকতা, আমরা যেটা করছি সেটাও সাম্প্রদায়িকতা। আমরা সংখ্যালঘুর যে স্বাধীনতা, সেই স্বাধীনতা রক্ষা করতে পারছি না, উদার হতে পারছি না, তারাও হতে পারছে না, আমরাও হতে পারছি না। সুতরাং ওরা যদি চালুন হয় তাহলে আমরা ঝাঁঝর, আমরা চালুন হলে ওরা ঝাঁঝর। চালুন ঝাঁঝরকে কখনো বলতে পারে না তোর কত ফুটারে। এখন আসা যাক মূল প্রসঙ্গে। শুভেন্দু অধিকারী বলছেন যে এটা জামাতের আন্দোলন, এবং বাংলাদেশে জামাতপন্থী বুদ্ধিজীবী হিসেবে দাবিদার শাহরিয়ার কবির, ব্যারিস্টার শাহরিয়ার কবির, যাকে অনেকে ট্রল করে অনেক বাজে নামে সম্বোধন করেন, সেগুলো তো আর আমরা বলতে চাই না। সেই শাহরিয়ার কবির বলছেন যে বাংলাদেশ তো বাংলাদেশ, ভারত চালায় জামাত ইসলাম, ভারতে আন্দোলন করে জামাত ইসলাম, পুরো ভারত চলে জামাত ইসলামের ইশারায়, বাংলাদেশের এই সরকার ফেলতে তো আমাদের 1 মিনিটও টাইম লাগবে না, এরকম একটা বক্তব্য সাম্প্রতিক ভাইরাল হয়েছে। তার মানে তিনি একেবারে ক্রেডিট দাবি করছেন যে ভারতে এই যে আন্দোলন, এই আন্দোলন জামাত ইসলাম করছে এবং সেটা বাংলাদেশের জামাত ইসলাম করছে। এই ক্রেডিটটা তিনি কেন নিতে গেলেন? মানে তিনি তো একজন শিক্ষিত মানুষ, একজন ব্যারিস্টার মানুষ, তিনি কি মনে করেন যে এই জামাত ইসলাম এটা শুধুমাত্র বাংলাদেশে আছে, ভারতে নেই? জামাতের প্রতিষ্ঠা কোথায় হয়েছে? জামাত প্রতিষ্ঠিত হয়েছে কোথায়? ব্যারিস্টার শাহরিয়ার কবির কি ভুলে গেছেন? জামাত প্রতিষ্ঠিত হয়েছে ভারতে, এবং জামাতের আদর্শিক যে গুরু প্রধান মাওলানা মওদুদি, তিনি ভারতের নাগরিক, এবং ভারতেই 47 সালে জামাত প্রতিষ্ঠিত হয়, এবং ভারতে জামাত ইসলামী যে সংগঠন, সেই সংগঠনের নাম জামাত ইসলামী হিন্দ। তিনি কি ভুলে গেছেন নাকি জানেন না? বাংলাদেশে যে জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলাম এখন যে সংগঠনের নাম, সেই সংগঠনের নাম কি বাংলাদেশ জামাত ইসলাম ছিল নাকি জামাত ইসলামী বাংলাদেশ ছিল? জামাত ইসলামী বাংলাদেশ যখন ছিল তখন নির্বাচন কমিশন আওয়ামী লীগের আমলে বলল জামাত ইসলামী বাংলাদেশ মানে বোঝা যায় যে এটা জামাতের বাংলাদেশ শাখা। কোনো আন্তর্জাতিক সংগঠনের শাখা সংগঠনকে বাংলাদেশ নির্বাচন কমিশন কখনো নিবন্ধন দিতে পারে না। এটা সহ তাদের বিরুদ্ধে বহু অভিযোগের প্রেক্ষিতে বলা হলো তোমরা তোমাদের সংবিধান পরিবর্তন করো, দলের নাম পরিবর্তন করো। জামাত ইসলাম বাংলাদেশ হয়ে গেল বাংলাদেশ জামাত ইসলাম, এবং সেখানে নারী সহ বহু কিছু তারা স্যাক্রিফাইস করলো রাজনীতির স্বার্থে। জামাত ইসলাম পাকিস্তানে রয়েছে, জামাত ইসলাম ভারতে তো রয়েছে এবং বাংলাদেশে রয়েছে। যখন জামাত ইসলামী বাংলাদেশ ছিল তখন আমরা ভেবেই নিচ্ছিলাম যে এটা হয় ভারতের জামাত ইসলামের শাখা অথবা পাকিস্তানের জামাত ইসলামের শাখা। মূলত তো তাই যে ভারতে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই আদর্শেই জামাত চলে। এখন ভারতের জামাতের একটু ইতিহাসে যদি আমরা যাই তাহলে কি দেখতে পাই?
ভারতের জামাত ইসলামের পৃথক মানে শাখা কিংবা সংগঠন, শাখা তো না সংগঠন রয়েছে, যার নাম জামাত ইসলামী হিন্দ। 1947 সালে দেশভাগের পর এটি ভারত ও পাকিস্তানের আলাদা স্বাধীন সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। সংগঠনের পরিচয় ও কার্যক্রম প্রতিষ্ঠা হয় 1948 সালের এপ্রিল মাসে এলাহাবাদে। একটি বৈঠকের মাধ্যমে জামাত ইসলামী হিন্দ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। এর মূল ভিত্তি ও নেতৃত্ব বাংলাদেশ বা পাকিস্তানের জামাত থেকে সম্পূর্ণ আলাদা হলেও ব্যাপারটা একই। এই সংগঠন মানে মূলত ভারতে সামাজিক, ধর্মীয় ও শিক্ষামূলক, সংস্কারমূলক কাজ পরিচালনা করে থাকে। বাংলাদেশ বা পাকিস্তানের মতো এটি কোনো নিষিদ্ধ রাজনৈতিক দল নয়, তবে এর বিভিন্ন শাখা যেমন জম্মু ও কাশ্মীরের জামাত ইসলামী পরবর্তীতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিষিদ্ধ হয়েছে। জম্মু কাশ্মীরের জামাত ইসলাম নিষিদ্ধ হয়েছে, কিন্তু বাংলাদেশে জামাত একসময় নিষিদ্ধ হয়েছে, পাকিস্তানে জামাত একসময় নিষিদ্ধ হয়েছে, কিন্তু ভারতে কখনো এটা হয়নি। ভারতে জামাত ইসলাম হিন্দ নামে তাদের সংগঠন রয়েছে এবং জামাত ইসলামের মূল যে আদর্শিক গুরু আবু আলা মওদুদি, তিনি জামাতের মূলত প্রতিষ্ঠাতা। শুভেন্দু অধিকারী বললেন জামাত ইসলামী নামের একজন, মানে জামাত ইসলামের মতো মৌলবাদী সংগঠনের এতে হাত রয়েছে এবং তাদের এটা কর্মকাণ্ড। আর বাংলাদেশে শাহরিয়ার কবির দাবি করছেন ভারত চালায় জামাত ইসলাম। ব্যাপারটা একটু উল্টাপাল্টা হয়ে গেল না? শুভেন্দু অধিকারী তার দেশের কথা বলছেন, তার আলোচনা করছেন, আপনি সেটাকে ধরে আপনি দাবি করছেন যে ভারত চালায় জামাত ইসলাম। আপনি মানে হয়তো শুভেন্দুকে ট্রল করেই বলছেন, কিন্তু বাস্তবতা তো একটু নিরক্ষর মানুষের মতো হয়ে গেল। মানে নিরক্ষর মানুষরা হয়তো জানে না যে জামাত ইসলামী ভারতেও রয়েছে। আপনার তো জানার কথা জামাত ইসলামী ভারতেও রয়েছে, যেটার সঙ্গে তাদের কর্মকাণ্ডের সঙ্গে বাংলাদেশের জামাতের কর্মকাণ্ডের কোনো ধরনের কোনো সংযোগ থাকার কথা নয়। তাহলে শাহরিয়ার কবির যে সংযোগটা টানলেন, সেই সংযোগ টেনে তাদের লাভ হলো নাকি ক্ষতি হলো? লাভে তো গুড়ে বালি, মানে ক্ষতি যেটা হলো সেটা হচ্ছে যে জামাতের সম্পর্কে এখন অনেকের ধারণা হবে যে এরা শুধু দেশে না, বিভিন্ন দেশে নিজেদের কার্যক্রম, নিজেদের পরিধি বিস্তারের চেষ্টা করছে, যে কাজগুলো আবার আন্তর্জাতিকভাবে সমর্থিত কাজ না, যে কাজগুলোর মধ্যে রয়েছে প্রচুর বিতর্ক। সেরকম বিতর্ক নিজেদের কাঁধে নিতে চায় জামাত ইসলাম। যদি নিতে না চায়, তাহলে আমার মনে হয় যে শাহরিয়ার কবিরদের মতো মানুষদের মুখ বন্ধ করতে হবে তাদের নিজেদেরই স্বার্থে। যিনি মানে একটা 2/3 আসনেরও বেশি আসন পেয়ে বিজয়ী একটা দল যারা সরকার গঠন করেছে, যাদের বয়স মাত্র 5 মাস হয়েছে, তাদেরকে 1 মিনিটের মধ্যে উৎখাতের হুমকি দিচ্ছেন এটা বলে যে ভারত চালায় জামাত ইসলাম। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।